আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ঝামেলা রানী গল্পের ৮ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। চায়ের কাপ আকাশ হাতে নিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। ফর্সা পা দুটো লাল হয়ে গিয়েছে। মিলা নিজে রাহার পায়ে মলম লাগাতে গেলে রাহা আটকে দিয়ে বলে, কি করছেন ভাবি, আমার কাছে দিন, আমি লাগাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি লাগাচ্ছি, তুমি চুপ হয়ে বসো। রাহা চুপ হয়ে বসে থাকে। মিলা যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়। সরি ভাবি, সরি বলছো কেন? আমার জন্য চা নষ্ট হয়ে গেল, আবার কয়েকটা কাপ ভেঙে গেল, ভাইয়া আপনাকে বকা দিল। মিলা ফিক ফিক করে হেসে ওঠে। রাহার গাল টেনে বলে, তোমার ভাইয়া আমাকে বকা দেয়নি, শুধু বলেছে তোমাকে কেন নিতে দিলাম না। শোনো রাহা, বাড়িতে কাজ করার জন্য আমরা আছি, শুধু তো রান্না কাজ বাকি, সবকিছু তো বুয়া এসে করে দেই। তুমি নতুন বউ, এখন বেশি বেশি আকাশকে সময় দিবে, ওর কাছে কাছে থাকবে। মিলার কথা শুনে আকাশ বিষম খায়। কাশতে কাশতে মিলার মুখের দিকে তাকায়। মিলা মিটি মিটি হাসছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আকাশ যতক্ষণ রুমে থাকবে তুমিও রুম থেকে বের হবে না ততক্ষণ। ওকে জড়িয়ে ধরে কিস করবে, গলা জড়িয়ে ধরে শুয়ে থাকবে। আকাশ বড় বড় চোখ করে বলে, মিলা কি শেখাচ্ছি ওকে এসব? তুই চুপ থাক। আশ্চর্য, চুপ থাকবো কেন? এসব উল্টা পাল্টা কথা ওকে শেখাবি একদম না। শেখাবো তোর তাতে কি? আকাশ রুম থেকে বেলকনিতে এসে দাঁড়ায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, যা শেখাবে তাই করবে। মিলার কথা শুনে যদি এই বেকুব রাহা কিছু করে কি হবে তাহলে? একটু পরে মিলা এসে দাঁড়ায় আকাশের পাশে। উল্টা পাল্টা বুদ্ধি শেখানো শেষ না, ওকে শেখানো আগে তোকে শেখানো উচিত। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কি বলতে চাইছিস? সমস্যা কি তোর? আকাশ, আবার কি সমস্যা হবে? তোদের বিয়ে কতগুলো দিন পেরিয়ে গেছে, অথচ তোদের মাঝে এখনো কিছুই হয়নি। কে বললো তোকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স দেখেছিস? 27 বছর বয়স আমার, আর রাহার 16 বছর, আমার থেকে 11 বছরের ছোট। তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না তুই? বুঝতে পারবি সব। আমার মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তখন বাবার বয়স ছিল 26 বছর। ভাইয়ার জন্মের সময় মায়ের বয়স ছিল 16 বছর। আকাশ তাকায় মিলার মুখের দিকে। মিলায় আগের মতোই বলে, ছোট চাচির 17 বছর বয়সে বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মায়েরও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন হয়তো সময়ের পরিবর্তনে মেয়েদের বয়স হয়ে বিয়ে হয়, আগে কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে বাচ্চা হতো। আমি তোকে সেভাবে কিছু বলছি না। এখন বাড়ি বড়রা কেউ যদি বুঝতে পারে যায় তোদের মধ্যকার দূরত্ব, তাহলে সেটা ভালো দেখাবে না আকাশ। তোর মতো করে কেউ হয়তো ভাববে না, তোর দোষ হয়তো কেউ দেখবে না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মিলা চলে যায়। আকাশ বাইরের দিকে তাকিয়ে রইল এক মনে, ভাবতে থাকে মিলার বলা কথাগুলো। রুমে ফিরে আসে আকাশ। চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে রাহার দিকে তাকায়। রাহা ওর পায়ের দিকে তাকিয়ে আছে। গরম চা পড়ার কারণে লাল হয়ে আছে, তবে শীতের দিন থাকার কারণে খুব বেশি পড়েনি। আকাশ রাহার পাশে বসে পা টেনে নিজের কাছে এনে ভালোভাবে দেখে, তারপর রাহার মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলে, কেন গিয়েছিলে রান্নাঘরে? ভাবিকে সাহায্য করতে? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে ঠোঁট উল্টে দিয়ে বলে, আমি কিছু করতে গেলে গন্ডগোল বাঁধিয়ে দেই শুধু, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করতে চাই সেটাতে ঝামেলা করে বসি। আকাশ রাহার গালে হাত রেখে বলে, তোমাদের বাড়িতে তো কিছু করতে না, পানিটাও অন্য কেউ গ্লাসে ঢেলে দিত তোমাকে, তাই যা করতে চাও ভুল হয়ে যায়। কোনো কিছু খুব দ্রুত শেখা যায় না, সময় লাগে। তুমিও আস্তে আস্তে অনেক কিছু শিখে যাবে। এখন আগ বাড়িয়ে কিছু করতে হবে না, আস্তে আস্তে মা চাচি ভাবি শিখিয়ে দেবে। ততদিনে একটু বড় আর মেচুর হও। কেন, আমি কি বড় হইনি? হ্যাঁ, বড় হয়েছ, শুধু হাতে পায়ে লম্বা হয়ে গিয়েছো। তোমার বুদ্ধি শুধু এতটুকু, বড় হয়নি। সবাই বলে তোমার মাথায় বুদ্ধি নেই, ঠিকই বলে। তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, নিচে গিয়ে খাই সকলের সাথে। একদমই না, বিছানা থেকে নামবে না তুমি। আচ্ছা। আকাশ চায়ের খালি কাপ আর পানির ঝকটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাহা পা দুটো ভাঁজ করে বসে, এখন আর জ্বালা করছে না। একটু পরে আকাশ এক হাতে খাবার প্লেট আর অন্য হাতে পানির ঝোঁক নিয়ে রুমে ফিরে আসে। পানির ঝোঁক সেন্টার টেবিলের উপর রাখে। খাবারের প্লেটটা দিয়ে রাহার সামনে। খাবারের প্লেটের উপর থেকে রেখে রাখা প্লেট তুলে পাশে রাখে, হাত ধুয়ে খাওয়া শুরু করে। রাহা খাবারের প্লেটের দিকে তাকায়, আবার তাকায় আকাশের মুখের দিকে। আকাশও রাহার দিকে তাকিয়ে আছে। কি হলো, খাও, তুমি খাইয়ে দাও। আকাশ চোখ দুটো ছোট করে তাকায়। এ কোনো মুসিবতে বাবা, এখন খাইয়ে দিতে হবে? বুদ্ধি হওয়ার পর থেকে এ পর্যন্ত নিজের মুখে খাবার দেওয়া ছাড়া অন্য কারো মুখে দেয়নি। সেই ছেলে এখন আরেকজনকে কিভাবে খাইয়ে দিবে? রাহা, তুমি হাত দিয়ে খেয়ে নাও। হ্যাঁ না, আজকে তুমি খাইয়ে দিবে, না হলে আমি খাবো না, বলে গাল ফুলে অন্যদিকে তাকিয়ে রইল। রাহা, বুঝতে পারছো না তুমি? আমি কখনো কাউকে খাইয়ে দেইনি। কাউকে খাওয়ানি তো কি হয়েছে, আমাকে খাওয়াই দেবে? এ তো বিরাট মুসিবত। রাহা, খেয়ে নাও, বললাম তো, তুমি না খাইয়ে দিলে খাবো না। আমি কাউকে খাওয়াতে পারি না, আজকে পারবে। শেষ পর্যন্ত রাহার জেদের কাছে হার মেনে নেয় আকাশ।
ডোর লক করে হাত ধুয়ে আসে, রাহার সামনে এসে বসে। তাড়াতাড়ি খাবে আর বড় বড় হা করবে। আচ্ছা, ভাত মাখিয়ে মুখে তেলে দেয় রাহা বড় বড় হা করে মুখে নেয়। মাছের কাঁটা বেছে বেছে ভাত দিয়ে মাখিয়ে রাহার মুখে তুলে দেয়। আর রাহা খেতে খেতে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। তুমিও খাও, আমি নিচে গিয়ে খাবো, এখন তুমি খাওয়া শেষ করো, একবার খাও। রাহা বলে, খাও না প্লিজ একবার। রাহা এমন ভাবে বলে কথাগুলো যে আকাশ হেসে ওঠে। নিজের মুখে খাবার পুরে দেয় বলে, খেয়েছি এখন খুশি, তাড়াতাড়ি খাও। এখন খাচ্ছি তো, এর থেকে তাড়াতাড়ি কিভাবে খাবো? আস্তে আস্তে খাও, না হলে আবার গলায় আটকে যাবে। কথা বলতে বলতে রাহা খাওয়া শেষ হয়ে যায়। আকাশ হাত ধুয়ে রাহার ঠোঁট জোড়া ধুয়ে দেয়। টিস্যু পেপার নিয়ে রাহার ঠোঁট মুছিয়ে দিয়ে নিজের হাত মুছে নেয়। রাহাকে ওয়াশরুমে পাঠিয়ে শোয়ার জন্য বেড তৈরি করে দেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে বলে, চুপচাপ শুয়ে থাকবে, আমি খাবার খেয়ে আসছি। আমার একা একা ভয় করবে, আমি তোমার সাথে নিচে যাব। ভয় কেন করবে? এই বাড়িতে কিচ্ছু নেই, তুমি চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে আর ভয় করবে না। আর তুমি যদি নিচে যেতে পারবে, তাহলে আমি কার জন্য খাবার রুমে নিয়ে আসলাম? খালি পায়ে ফ্লোরে হাঁটতে হবে না, ঠান্ডা লেগে যাবে। এখন তো মোচা জুতা কিছুই পরতে পারবে না, জ্বলবে পায়ে। চোখ বন্ধ করলে আরো বেশি ভয় করে, মনে হয় ভূত এসে আমার চোখের সামনে উঠছে। আর খালি পায়ে গেলে কিচ্ছু হবে না। আকাশ মুচকি হেসে রাহার কাছে এগিয়ে যায়, দু হাতে রাহার মুখ আগলে ধরে বলে, এত ভয় পেলে চলবে? বড় হয়েছ না, এখন অনেক সাহসী হতে হবে। এখন তুমি তো বলো আমি এখনো অনেক ছোট, তুমি ছোট আবার বড়। এখন বেডে শুয়ে শুয়ে ফোনে গেম খেলতে থাকো, তাহলে আর ভয় করবে না। আমি খেয়ে দ্রুত চলে আসব। আচ্ছা, দ্রুত আসবে কিন্তু। এখন গিয়ে শুয়ে পড়ো। রাহা বেডে উঠে শুয়ে পড়ে। আকাশ ওকে ভালোভাবে ঢেকে দিয়ে নিজের ফোনটা নিয়ে খালি প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। খাবার খেয়ে রুমে এসে দেখে রাহা গেম খেলছে এখনো। কফির মগটা টেবিলের উপর রেখে রাহার দিকে তাকিয়ে বলে, ভয় করেছে? ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, দেখেছো, ভয় পেলেই ভয় করে, শুধু শুধু ভয় পাও তুমি। তুমি গেম খেলতে থাকো, আমি অফিসের কাজ শেষ করে আসছি। আচ্ছা। আকাশ কফির মগ হাতে নিয়ে সুপার কাছে গিয়ে বসে যায়। ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে শুরু করে। কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে চার্জে লাগিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে রাহার কাছ থেকে ফোন নিয়ে চার্জে লাগায়। রাহা বেড থেকে নেমে আবার ওয়াশরুমে যায়। দুজনেই শুয়ে পড়ে। প্রতিদিনের মতো রাহা আকাশের বুকের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আকাশও রাহাকে জড়িয়ে ধরে প্রতিদিনের মতোই। অফিস শেষ করে বাড়ি ফিরে আকাশ বাইকে পার্কে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আসতে দেখে রাহার বাবা রেজওয়ান মাহবুব সোফায় বসে সকলের সাথে হাসি মুখে কথা বলছে। রাহার বাবার গা ঘেঁষে বসে আছে। আকাশ এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কখন এসেছেন বাবা? এই তো ঘন্টাখানেক হলো। তুমি যাও ফ্রেশ হয়ে আসো। জি বাবা, আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আকাশ রাহার দিকে তাকে উপর চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতে আমজাদ শেখ আকাশকে বলে, আকাশ ভাই তোমাকে আর রাহাকে নেয়ার জন্য এসেছেন। আজকে তুমি আর রাহা ওই বাড়ি যাচ্ছ। কিন্তু বাবা আমার অফিস বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, এখন আর ছুটি দিবে না। কাল তো ছুটির দিন, আজকে যাও, আগামীকাল বিকালে ফিরে আসবে। রেজওয়ান মাহবুব বলে, 15 দিন পর তো আয়েশাকে ইংল্যান্ড নিয়ে যাব। আমি চাইছি এই 15 দিন রাহা আমাদের বাড়িতে থাকবে। আয়েশা চাইছে এই 15 দিন রাহাকে যেন ওর কাছে থাকতে দেওয়া হয়। আমি জোর করছি না, আপনারা যদি অনুমতি দেন তো। অন্যান্য শেখ বলে, কেন অনুমতি দিব না বিআই সাহেব, আপনি নিয়ে যান ওদের। রাহা বেয়ানের কাছে থাকলে বেয়ানও ভালো লাগবে, রাহারও ভালো লাগবে। আকাশ না হয় কাল চলে আসবে। সাইমা শেখ বলেন, বিআই আপনি তো বলেছেন দেরি করবেন না, তাহলে এখনই খাবার খেয়ে নিন। খিদে তো নেই পেটে, আসার পর থেকে যা যা খাওয়ালেন পেট তো ফুল হয়ে গিয়েছে। তা বললে তো হবে না বিআই সাহেব, বেশি না খান, অল্প হলেও খেতে হবে। আচ্ছা তাহলে অল্প করেই দিন। অন্যান্য শেখ আর সাইমা শেখ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় খাবার বাড়ার জন্য। খাবার বেড়ে ডাক দেয় অন্যান্য শেখ আমজাদ শেখকে। আমজাদ শেখ রেজওয়ান মাহবুবের দিকে তাকিয়ে বলে, বিআই সাহেব উঠুন, এবার খাবার ঠান্ডা হয়ে যাবে। চলুন সবাই, বলে উঠে দাঁড়ায়। আজলান শেখ বলে, আমরা এখন খাবো না বিআই, আপনি রাহা আর আকাশ যান। আকাশ বলে, আমিও এখনো খাবো না কিছু, অফিস ক্যান্টিনে লাঞ্চ করেছি আমি। রিজওয়ান মাহবুব বলে, না বললে চলবে না, সকলেই খেতে হবে। আমিও অফিসে লাঞ্চ করেছিলাম, আবার এখানে এসে এত এত খেলাম, আবার এখন খেতে বলছেন। আপনি আমাদের বাড়ি গেস্ট, আপনার তো খেতেই হবে। আমরা আবার আপনার বাড়িতে গিয়ে খাবো, তা বললে হবে না। আপনারা না খেলে আমিও খাবো না।
বলে আবার সোফায় বসে পড়ে। বাধ্য হয়ে সকলকে খেতে যেতে হয়, শুধু আকাশ যায় না। আকাশ সমুদ্রের মেয়ে কুলে নিয়ে সোফায় বসে খেলতে থাকে। ওর এখন মোটেও খিদে নেই, আর খেতেও ইচ্ছে করছে না। রিজওয়ান মাহবুব জোরও করে না। এখন খেয়ে পেট ভরিয়ে গেলে শ্বশুর বাড়ি গিয়ে কি খাবে। রাহার নিজের ব্যাগ গুছিয়ে নেয়। আকাশ নিজের ড্রেস নিজেই ব্যাগে রাখে। রাহাকে রাখতে দিলে সে দলা মুচড়া করে রাখবে। আকাশ রাহা দুজনে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সকলে থেকে বিদায় নিয়ে রওনা হয়। 30 মিনিট পর রাহারদের বাড়ির গেটের ভিতর প্রবেশ করে কারের হর্ন শুনে ভেতর থেকে বেরিয়ে এসেছে রাহার মা, দাদি আর ভাবি। রাহা কার থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আদরে মেয়েকে জড়িয়ে ধরতে আয়েশা খানমের চোখ দুটো ছলছল করে ওঠে। সে বিকেল থেকে মেয়ের অপেক্ষায় বসেছিল কখন আদরে মেয়েটা আসবে, তাকে আম্মু বলে ডাকবে, জড়িয়ে ধরবে। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। দাদি তুমি কেমন আছো? বলে মাকে ছাড়িয়ে দিয়ে দাদিকে জড়িয়ে ধরে, ভালো আছি রে বুবু, তুই কেমন আছিস? খুব ভালো আছি দাদি। ভাবি তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাহা তুমি কেমন আছো? আকাশ শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাদি আপনি কেমন আছেন? দুজনে একসাথেই বলে আলহামদুলিল্লাহ। সকলে বাড়ির ভিতর প্রবেশ করে রাহা নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। রেজওয়ান মাহবুব রাহার ব্যাগ সাথে নিয়ে এগিয়ে যায়। আকাশ সোফায় বসে তিনজনের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে বলে, রিশাদ ভাইয়াকে দেখছি না যে, ভাইয়া বাড়িতে নেই। রিশাদের বউ বলে অফিস মিটিং এ আটকে গেছে, একটু পরে চলে আসবে। রাতের খাবার খেয়ে রাহা ওর মায়ের রুমে চলে যায় মায়ের সাথে গল্প করার জন্য। রাহার দাদি নিজের রুমে চলে যায়। সোফায় বসে থাকে রেজওয়ান মাহবুব, রিশাদ, রিশাদের বউ আর আকাশ। চারজন কথা বলছে আয়েশা খানমের অসুস্থতা নিয়ে। আকাশ বলে, ডক্টর কি বলছে বাবা? বললো তো উন্নত চিকিৎসা পেলে সুস্থ হতে পারে, তবে নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। হায়াত যতদিন আছে তার ততদিন আটকে রাখতে পারবো না, তবে চেষ্টা করে যদি কোনোভাবে আল্লাহ তাআলা মিরাক্কেল ঘটায়, আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো কিছু করবেন। মায়ের কিছু হবে না ইনশাআল্লাহ। একটা বছর আগেও যদি বুঝতে পারতাম আয়েশার শরীরে এতগুলো রোগ বাসা বেঁধেছে, তাহলে বোধহয় এত খারাপ অবস্থা হতো না। 7 মাস আগে হুট করে অসুস্থ হয়ে পড়লো। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়লো 4টা অসুখ বাসা বেঁধেছে। দোয়া করো বাবা, আল্লাহ যেন সুস্থ অবস্থায় আবার ফিরিয়ে দেয় আমাদের মাঝে। সব সময় দোয়া করি বাবা। মাকে কত তারিখে ইংল্যান্ড নিয়ে যাবেন? 20 তারিখে টিকিট কেটে রেখেছি। ও আমার বোকা মেয়েটাকে দেখে রেখো বাবা, এখন ওর চেয়ে আপন তুমি। টেনশন করবে না বাবা, রাহার দায়িত্ব যখন নিয়েছি তখন ওকে আগলে রাখবো। আপনার ওর জন্য চিন্তা না করে মায়ের সুস্থতার জন্য কথা ভাবুন, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি। রিজওয়ান মাহবুব হেসে আকাশের হাতের উপর নিজের হাত রেখে বলে, আমরা জানি বাবা তুমি রাহাকে আগলে রাখবে, তবুও চিন্তা এসে যায়। মেয়েটা এখনো ছোট বাচ্চাদের মতো কাজকর্ম করে, সেরকম ইংল্যান্ড যাওয়ার পর তাড়াতাড়ি তো আসতে পারবো না। তখন রাহাকে তোমাদেরই দেখে রাখতে হবে। 4টা অপারেশন, 6 মাস সময় লাগবে বাংলাদেশ ফিরতে। চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই গরিব বন্ধুর জন্য অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।